তার নামের সঙ্গে জড়িয়ে আছে মেবারে পরমা সুন্দরী রানীর কাহিনী, জড়িয়ে আছে জহর প্রথার বিভীষিকা, পুরুষের সমকাম বা উভকামে নানা অবিশ্বাস্য গল্পকথাও বারবার গুঞ্জরিত হয়েছে তাকে ঘিরে। সেসব সত্যি হোক বা না হোক, রোমহর্ষক বটে। নিষ্ঠুরতায় তার সমকক্ষ শাসক নাকি খুব কমই ছিল ভারতবর্ষে। একের পর এক নরমের যজ্ঞের রক্ত লেগেছিল তার হাতে। ভারতের ইতিহাসে সবথেকে আলোচিত মুসলিম শাসকদের মধ্যে ঔরঙ্গজেবের পরেই তার নাম উঠে আসে। তিনি আর কেউ নন, খিলজি বংশের দ্বিতীয় শাসক আলাউদ্দিন খিলজি। দিল্লির খিলজি বংশের সবচেয়ে বিতর্কিত শাসক ছিলেন আলাউদ্দিন। অনেক ক্ষেত্রেই তাকে নৃশংস, অমানবিক, হিন্দু নিপীড়নকারী এক সুলতান হিসাবে তুলে ধরা হয়। এখন প্রশ্ন হলো, এর কতটা সত্যি? ইতিহাস বলে শাসক হিসাবে আলাউদ্দিন ছিলেন অত্যন্ত সাহসী আর পরাক্রমশালী। তার শাসনকালের মধ্যে মধ্য এশিয়ায় যাযাবর যুদ্ধবাজ মঙ্গলেরা ভারত আক্রমণ করেছে বারবার, একবার দুবার নয়, 6 বার এই দুর্ধর্ষ মঙ্গল জাতির আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করেছিলেন আলাউদ্দিন। মঙ্গলদের হত্যালীলা ও লুটতরাজ্যের বিরুদ্ধে সেদিন আলাউদ্দিন খিলজি যে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা না থাকলে ভারতবর্ষের ইতিহাস হয়তো আজ অন্যভাবে লেখা হতো। তারপরেও আলাউদ্দিন খিলজিকে এক অমানবিক নিষ্ঠুর শাসক হিসাবে তুলে ধরা হয় বারবার। কিন্তু কেন? কেমন ছিল শাসক আলাউদ্দিন? কি হয়েছিল তার শেষ পরিণতি? এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আমাদের ফিরে যেতে হবে দ্বাদশ খ্রিস্টাব্দের প্রাচীন ভারতভূমে। আলাউদ্দিনের শৈশব সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, তবে ইতিহাস বলে তিনি বহিরাগত নন। 1266 খ্রিস্টাব্দে নাগাদ এই ভারতের বুকে তিনি জন্মেছিলেন। সোজা কথায় আলাউদ্দিন ছিলেন খিলজি বংশের প্রথম সুলতান জালালউদ্দিন খিলজির ভ্রাতুষ্পুত্র। আলাউদ্দিন ছিলেন নিরক্ষর, কিন্তু তিনি অভিজ্ঞতা থেকে বহু শিক্ষা নেন। তিনি ছিলেন রণপণ্ডিত, কূটকৌশলী ও ঘোরতর উচ্চাকাঙ্ক্ষী। মোল্লা, উলেমা, দরবেশ কাউকেই তিনি বিশেষ গ্রাহ্য করতেন না। যদিও তিনি ইসলাম ধর্মে আস্থাবান ছিলেন, তবুও তিনি ধর্মীয় আচার আচরণ কঠোরভাবে পালন করতেন না। একমাত্র সুফি সন্ত শেখ নিজামুদ্দিন আউলিয়াকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। আলাউদ্দিনের চরিত্রে নিষ্ঠুরতা ছিল বলে অনেক ঐতিহাসিক অভিযোগ করেছেন। ভিনসেন্ট স্মিথের মতে আলাউদ্দিন ছিলেন এক বর্বর স্বৈর শাসক। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ছোটবেলা থেকেই রাজনীতি, কূটনীতি ও সমর কৌশলে দক্ষ হয়ে উঠেছিলেন আলাউদ্দিন। খুব অল্প বয়সেই কাকা জালালউদ্দিন খিলজির বিশ্বাসযোগ্যতা অর্জন করে তার ঘনিষ্ঠদের মধ্যে জায়গা করে নেন তরুণ আলাউদ্দিন। তার সাহস ও যুদ্ধ কৌশলে মুগ্ধ হয়ে দিল্লির সিংহাসনে বসার পর ভাইপোকে আমিরি তুজুক বা উদযাপন মন্ত্রী পদে বহাল করেন জালালউদ্দিন। এরপর 1291 সাল নাগাদ তিনি একটি বিদ্রোহ দমন করে সুলতান কর্তৃক আলাউদ্দিন উপাধি পান তিনি। শুধু তাই নয়, কানপুরের কাছাকাছি কারা নামক অঞ্চলে শাসনভারও পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হয় আলাউদ্দিনের হাতে। আলাউদ্দিনের ওপর সুলতান এতটাই নির্ভর করতেন যে নিজের মেয়ে মালিকি জাহানের সঙ্গে তার বিয়ে দিতেও দুবার ভাবেননি। রক্তের বিশুদ্ধতা রক্ষার জন্য ভাই বোনের বিয়ে মুসলিম সমাজে নতুন কিছু নয়। তবে যতদূর জানা যায়, এই দাম্পত্য সম্পর্ক একেবারেই সুখের হয়নি জালালউদ্দিনের কন্যার জন্য। তার পত্নী আলাউদ্দিনকে হেয়জ্ঞান করতেন এবং বাক্যবাণে বিদ্ধ করতেন। আলাউদ্দিনের শাশুড়ি অর্থাৎ সুলতান জালালউদ্দিনের পত্নীও আলাউদ্দিনের প্রতি খারাপ ব্যবহার করতেন। পারিবারিক জীবনে একমাত্র জালালউদ্দিন ও তার ভ্রাতুষ্পুত্র বা জামাতাকে অন্ধ স্নেহ দেখাতেন। সুতরাং জালালউদ্দিনের পরিবারের লোকেদের প্রতি আলাউদ্দিনের অনুরাগ থাকা সম্ভব ছিল না। আলাউদ্দিন 3 কনিষ্ঠ ভ্রাতার মধ্যে একমাত্র আলমাস বেগের কথা জানা যায়। আলাউদ্দিনের উচ্চাকাঙ্ক্ষার মূলে ছিল তার নিজ ক্ষমতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। আলাউদ্দিন মনে করতেন এর ফলে তিনি তার পত্নীর কর্তৃত্ব থেকে। ঐতিহাসিকদের মতে ছোটবেলা থেকেই আলাউদ্দিনের নজর ছিল দিল্লির তখ্ত ও তাজের ওপর। প্রথম জালালউদ্দিনের অনুগত থাকলেও ধীরে ধীরে তার আসল চেহারা প্রকাশ পেতে শুরু করে।
এই সময় থেকেই কাকা জালালউদ্দিনকে সরিয়ে দিল্লি সিংহাসন দখল করার জন্য গোপনে ষড়যন্ত্র করতে থাকেন আলাউদ্দিন। সম্রাট হিসাবে জালালউদ্দিন খুব খারাপ ছিলেন না। আগ্রাসী মনোভাবের বদলে শান্তিপূর্ণ সমঝোতায় বিশ্বাসী ছিলেন তিনি। শোনা যায় নিজের শত্রুদেরও নাকি রাজপ্রাসাদে ডেকে এনে খোশ গল্প করতেন তিনি। রাজস্বের বেশিরভাগ অংশই দান করে দিতেন গরিব দুঃখীদের মধ্যে। বিদ্রোহ দমনেও খুব কঠোর আর হিংস্র ভূমিকা। তার এই নরম স্বভাবের জন্য রাজসভায় অনেকেরই অপছন্দ হয়ে উঠেছিল জালালউদ্দিন। থমকে গিয়েছিল খিলজি বংশের সাম্রাজ্য বিস্তারও। দয়ালু জালালউদ্দিনের বিরুদ্ধে মনে মনে চটেছিলেন সভাসদের অনেকেই। তাদের সেই বিরূপ মনোভাবের সুযোগ নিয়ে সুলতানের বিরুদ্ধে গোপনে চক্রান্ত শুরু করেন আলাউদ্দিন। কাকা জালালউদ্দিনকে সরিয়ে দিল্লি সিংহাসনে বসার ফন্দি আঁটতে থাকেন, আর সেই উদ্দেশ্যে সুলতানের বিরুদ্ধে থাকা সভাসদদের একত্র করে একটি শক্তিশালী বিরোধী পক্ষ তৈরি করেন। সুলতানের অনুমতি ছাড়াই অভিযান প্রেরণ করেন দক্ষিণের দেবগিরি সাম্রাজ্য দখল করে নেন আলাউদ্দিন। এই আচমকা হামলার জন্য একেবারে প্রস্তুত ছিলেন না দেবগিরির রাজা রামচন্দ্র। আলাউদ্দিনের বাহিনীর কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হন তিনি। দেবগিরি লুট করে প্রচুর ধনদৌলত নিয়ে আসেন আলাউদ্দিন। খবর যায় সুলতান জালালউদ্দিনের কাছে। সুলতানের অনুমতি তোয়াক্কা না করে এভাবে একের পর এক আগ্রাসনে ক্রুদ্ধ জালালউদ্দিন জবাবদিহি চেয়ে ডেকে পাঠান জামাতাকে। এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন আলাউদ্দিন। সাক্ষাতের নাম করে রাজপ্রাসাদে ঢুকে শ্বশুর জালালউদ্দিনকে খুন করে 1296 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসন দখল করেন আলাউদ্দিন খিলজি। 21শে অক্টোবর রাজ্যাভিষেক হয় তার। সুলতান হিসাবে অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন আলাউদ্দিন। গ্রিক বীর আলেকজান্ডারের মতো বিশ্ব জয়ের স্বপ্ন দেখতেন তিনিও। খিলজি বংশের ছাতার নিচে গোটা ভারতবর্ষকে নিয়ে আসাই ছিল তার লক্ষ্য। তিনি চেয়েছিলেন গ্রিক ইতিহাসে আলেকজান্ডারের মতো ভারতের ইতিহাসের উজ্জ্বল হয়ে থাকুক তার নাম। নিজের পরিচয় দিতেন সিকেন্দার এ সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে। সেই সময় উত্তর পশ্চিম দিক থেকে মঙ্গলদের আক্রমণ ছিল ভারতবর্ষের অন্যতম ত্রাস। লুটতরাজ, ধর্ষণ, গণহত্যার নামে তাণ্ডব চালানোই ছিল বর্বর নৃশংস মঙ্গলদের বৈশিষ্ট্য। এই অপ্রতিহত মঙ্গল আক্রমণ রুখে দিয়েছিল আলাউদ্দিন। দিল্লির বুকে প্রায় 3 লক্ষ মঙ্গল সেনা খতম করেছিলেন তিনি। এই বিপুল পরাজয়ের পর আর ভারত আক্রমণ করার সাহস করেনি মঙ্গলরা। সিংহাসনে বসেই একে একে গুজরাট রাজা কর্ণদেব, রণথম্বরের রাজপুত রাজা হামিরদেব, মেবারের নরপতি রতন সিং আর মালবের অধিপতি মল্লক দেবকে পরাজিত করেন আলাউদ্দিন। এরপর নিজের বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেন। কাফুর দেবগিরি রাজা রামচন্দ্র, বরঙ্গলের কাকতীয় রাজ প্রতাপরুদ্র, দৌড় সমুদ্রের হৈসল রাজ তৃতীয় বল্লালকে পরাজিত করার পর ভাতৃবিরোধের সুযোগ নিয়ে পাণ্ড্য রাজ্য অধিকার করে। দক্ষিণে রামেশ্বরম পর্যন্ত প্রসারিত হয় খিলজি সাম্রাজ্য। রাস্তাঘাট বা গণপরিবহন দুই খুব অনুন্নত আর বন্ধুর ছিল সে সময়। উত্তরের রাজ্যগুলো থেকে দক্ষিণের রাজ্যগুলো যাতায়াত লেগে যেত প্রায় সুদীর্ঘ কয়েক মাস। বহু দূর দিল্লিতে বসে দক্ষিণ ভারত শাসন করা যে প্রায় অসম্ভব তা ভালোই বুঝেছিলেন আলাউদ্দিন। তাই সরাসরি সাম্রাজ্য স্থাপনের বদলে দক্ষিণের রাজ্যগুলোকে দিল্লির অনুগত করদ রাজ্যে। ভারতবর্ষের মুসলিম শাসকদের মধ্যে বিজেতা হিসাবে শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খিলজি। দৃঢ়তা ও অসীম সাহসিকতা পূর্ণ যুদ্ধ কৌশলের জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তিনি। তার কূটনীতিক জ্ঞানও ছিল প্রশংসা করার মতো। উত্তর ও দক্ষিণ ভারতে তার আলাদা রাষ্ট্রনীতি যে কাজে লেগেছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে এও ঠিক, এদেশের বুকে সুলতানি সাম্রাজ্যবাদ ও আগ্রাসন নীতির সূচনা হয়েছিল আলাউদ্দিনের হাত ধরেই। বিজেতা হিসাবে যত সাহসিকতা দেখিয়েছিলেন, প্রশাসক হিসাবে ঠিক ততটা স্থির ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেননি তিনি। তাহলে কি শাসক হিসাবে ব্যর্থ ছিলেন আলাউদ্দিন? ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সমস্ত প্রজার প্রতি সমান মনোভাব, আদর্শ শাসকের এই চরিত্র বৈশিষ্ট্য আলাউদ্দিনের মধ্যে ছিল না। শাসক হিসাবে এখানেই পিছিয়ে পড়েন আলাউদ্দিন। আকবর মহান হয়েছিল তার উদারনৈতিক পরধর্ম সহিষ্ণু শাসন কৌশলের জন্য। ঠিক এর উল্টো ছবি পাওয়া যায়
আলাউদ্দিনের শাসনকালে। সহিষ্ণুতার লেশ মাত্র ছিল না আলাউদ্দিনের চরিত্রে। সত্যি কথা বলতে তার রাজত্বকাল ভারতবর্ষের অমুসলিম প্রজাদের জন্য খুবই অন্ধকার একটা সময়। আলাউদ্দিনের আগে ভারতের সম্রাটদের স্থায়ী সেনাবাহিনী থাকতো না। সেনা শক্তির জন্য সামন্ত রাজাদের ওপর নির্ভরশীল ছিলেন। আলাউদ্দিন প্রথম সেই নিয়ম বদলে দেন। সামন্ত রাজদের খুব একটা বিশ্বাস করতেন না আলাউদ্দিন, তাই নিজের তত্ত্বাবধানে রাষ্ট্রের বেতনভোগী এক সশস্ত্র সেনাদল তৈরি করেন তিনি। সামন্ত রাজাদের ওপর এই অবিশ্বাসের কারণ খুঁজতে গিয়ে অনেক ঐতিহাসিকই একটা আশ্চর্য তথ্য তুলে ধরেছেন। আলাউদ্দিন তার শ্বশুর এবং কাকা জালালউদ্দিনকে গদির থেকে সরাতে একদা এই সামন্ত রাজাদের সাহায্য নিয়েছিলেন। কাজ মিটে যাওয়ার পর দিল্লি সিংহাসনে বসে আশ্চর্য পুরস্কার দেন সেই সহযোগী সামন্ত রাজদের। অতীতে সম্রাটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অপরাধে একে একে খুন করেন সেই বন্ধু রাজাদের। তিনি জানতেন যারা জালালউদ্দিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা যে কোনোদিন অন্য কোনো শক্তির সঙ্গে হাত মিলিয়ে তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হতে পারে। ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র যাতে তৈরি না হয় সেই দিকে সব সময় সতর্ক দৃষ্টি ছিল আলাউদ্দিনের। আর তাই সম্রাট নিজের অধীনে সেনাবাহিনী থাকা প্রয়োজন বুঝেছিলেন তিনি। কিন্তু এই বিপুল সেনাবাহিনী খরচ আসবে কোথা থেকে? সেনাবাহিনী খরচ চালাতে গিয়ে সাধারণ প্রজাদের ওপর করের মাত্রা বাড়িয়ে দেন সুলতান। এই অতিরিক্ত করের বোঝা সাধারণ মানুষদের জন্য প্রাণঘাতী হয়ে উঠেছিল। ভারতবর্ষের অর্থনীতিতে বিরাট ধস নামে আলাউদ্দিনের রাজত্বকালে। কৃষিকাজ পণ্ড হয়, বিপুল ক্ষতি হয় বাণিজ্যেও। গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান অঞ্চলে অমুসলিম কৃষকদের অবস্থা হয় সবচেয়ে শোচনীয়। যুদ্ধ বিগ্রহের খরচ সামলাতে সম্রাটের হুকুম অনুযায়ী জমির ওপর 50% কর ধার্য করা হয়। তার পাশাপাশি জিজিয়া সহ নানা ধর্মীয় কর তো ছিলই। এতে সম্রাটের কোষাগার ভরলেও অনাহারে অর্ধাহারে পথে বসে সাধারণ চাষির দল। কর দিতে না পারায় দাস হাটে বিক্রি করা হয় হাজার হাজার নারী পুরুষকে। ইতিহাস বলে আলাউদ্দিনের শাসনকালে প্রথম 10 বছরের মধ্যেই তার রাজ্যের প্রায় অর্ধেক প্রজা সর্বস্ব হারিয়ে দাসে পরিণত হয়। আপাত দৃষ্টিতে সাম্প্রদায়িক মনে হলেও আলাউদ্দিন খিলজির বেশিরভাগ সিদ্ধান্তই ছিল কূটনীতির অভিসন্ধিতে ভরা। উত্তর আর দক্ষিণে হিন্দু রাজ্যগুলির প্রতি তার নীতিগত বৈষম্য থেকেও সেটা বোঝা যায়। উত্তরে একাধিক হিন্দু রাজ্য দখল করে ছাড়খাড় করে দিয়েছিল আলাউদ্দিন। শুধু চিতরের অভিযানেই 30,000 হিন্দু হত্যা করেন তিনি। কিন্তু দক্ষিণের দেবগিরি, কাকাটিয়া, হোসলা প্রভৃতি রাজ্যতে সেভাবে কোনো তাণ্ডব চালায়নি। সুলতান তাদের পরাজিত করে বন্ধু ভাবাপন্ন করেদ রাজ্যে পরিণত করেছিলেন মাত্র। এই কূটনৈতিক ভিন্নতা লক্ষ্য করার মতো। আলাউদ্দিন কি শুধু হিন্দুদের ওপরই অত্যাচার করতেন? না, আলাউদ্দিন ভারতবর্ষের মুসলিমদের জন্য দুঃস্বপ্নের অধ্যায়। তাদের সমস্ত ক্ষমতায় হ্রাস টেনেছিলেন সুলতান। শুধু তাই নয়, বাজার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে জিনিসপত্রের দাম স্থির করে দেন তিনি। মদ জুয়া নিষিদ্ধ করেন। উচ্চ পদে সরকারি কর্মচারীদের ওপর নজর রাখার জন্য গুপ্তচর নিয়োগ করে। ওজনে গন্ডগোল করে সাধারণ ক্রেতাকে ঠকালে নির্মম শাস্তি দেওয়া হতো অসাধু ব্যবসায়ীদের। যতটা ওজন মারা হয়েছে ঠিক ততটা ওজনের মাংস কেটে নেওয়া হতো সেই ব্যবসায়ী শরীর থেকে। আলাউদ্দিন যে অত্যন্ত নিষ্ঠুর চরিত্রের সম্রাট ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই যুগে যখন সুলতানের বিরুদ্ধে গোপনে একের পর এক খুনের চেষ্টা, ষড়যন্ত্র হতো, তখন নিষ্ঠুরতা ছাড়া মসনদে টিকে থাকা অসম্ভব। শোনা যায় নিছক সন্দেহের বশবর্তী হয়ে নাকি একদিনে দিল্লিতে বসবাসকারী 30,000 মঙ্গলকে হত্যা করেছিলেন আলাউদ্দিন। মনে রাখতে হবে, এই মঙ্গলেরা কিন্তু সকলেই ছিলেন মুসলিম ধর্মাবলম্বী। শ্বশুর জালালউদ্দিনকে হত্যা করার পর তার মুন্ডু কেটে শালাকে উপহার পাঠিয়েছিলেন আলাউদ্দিন। মৃত জালালউদ্দিনের চোখ উপরে পাঠিয়েছিলেন তার বিধবা স্ত্রী মানে নিজের শাশুড়ির কাছে। এখানে নিজের কাছের আত্মীয় স্বজনদেরই নৃশংসভাবে খুন করতে হাত কাঁপেনি তার, সেখানে সাধারণ প্রজাদের প্রতি তিনি মমত্ব দেখাবেন এ কথা বিশ্বাস করাও মুশকিল। কিন্তু কথায় বলে পাপের শাস্তি নাকি এক জীবনেই জোটে। এহেন দোদণ্ড প্রতাপ সুলতানের শেষ জীবনটা দেখলে যেন সেই কথায় বিশ্বাস করতে ইচ্ছা হবে।
কেমন ছিল তাহলে আলাউদ্দিন খিলজির শেষ জীবন? জীবনের শেষের দিকটা কষ্টেই কেটেছে আলাউদ্দিনের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে অসুস্থ আর দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। জীবনের শেষ দিকটা যার পরনায় কষ্টেই কেটেছে আলাউদ্দিনের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে অসুস্থ আর দুর্বল হয়ে পড়েছিলেন। নানা রোগ ব্যাধি তো ছিলই, পাশাপাশি অসুখে অসুখে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। রাজ কর্মচারীদের সারাক্ষণ সন্দেহের চোখে দেখতে শুরু করেন। কাউকেই প্রায় বিশ্বাস করতে পারতেন না। কেবলমাত্র একজন মানুষকে অন্ধভাবে বিশ্বাস করতেন আলাউদ্দিন। সে আর কেউ নয়, আলাউদ্দিনের এতকালের সহচর সেনাপতি মালিক কাফুর। রাজ পরিবারের অন্দরে সে সময় আলাউদ্দিনের অজান্তে এক নির্মম ষড়যন্ত্র পাকিয়ে তোলা হচ্ছিল, যার মধ্যমণি ছিলেন এই মালিক কাফুর। সুলতান ততদিনে কাফুরের হাতের পুতুলে পরিণত হয়েছে। আলাউদ্দিনের অন্ধ বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের পথে সমস্ত কাঁটা সরিয়ে দিয়েছেন কাফুর। তার অপছন্দে রাজকর্মচারীদের অপসারিত অথবা হত্যা করা হয়েছে। এরপর 1316 সালের জানুয়ারি মাসের এক অন্ধকার রাত্রে নিজের বিশ্বস্ত ও প্রিয় সহচর মালিক কাফুরের হাতে নৃশংসভাবে খুন হন ইতিহাসের অন্যতম স্পর্ধিত বীর সুলতান আলাউদ্দিন খিলজি। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।